ধনকুবেররা সাধারণত তাদের ব্যক্তিগত বিমান ব্যবহার করে যাতায়াত করেন, কিন্তু কাগজে কলমে এইসব বিমানের মালিক তারা নিজেরা নন, বরং বিমানের আইনি মালিকানা থাকে বিদেশে নিবন্ধিত তাদের ছদ্মবেশী কোম্পানির নামে। তাই ধনকুবেরদের বছরের পর বছর নিজের নামে বিপুল পরিমাণ ট্যাক্স দিতে হয় না, বরং সেই ট্যাক্সের দায় বহন করে তার কোম্পানি। এবং সেই ছদ্মবেশী কোম্পানির মালিকানাও থাকে আবার পানামা কিংবা কেম্যান আইল্যান্ডের মতো কোনো এক বিচ্ছিন্ন দ্বীপে নিবন্ধিত ট্রাস্টের অধীনে, যেখানে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক আয়কর নেই বললেই চলে। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা নিজ দেশের ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশে যেসব জায়গায় টাকা জমায়, এমন সব জায়গাকে বলে ট্যাক্স হেভেন। কিছু কিছু দেশ তাদের আর্থিক নিয়মকানুন গড়েই তুলেছে ধনীদের সম্পদ গোপনে জমা রাখার জন্য। সেই সাথে এসব দেশে টাকা রাখার জন্য সরাসরি কোনো ইনকাম ট্যাক্সও দিতে হয় না। সে কারণে ট্যাক্স ফাঁকি দেওয়ার এসব স্বর্গরাজ্যগুলোকে ট্যাক্স হেভেন বলা হয়। 2016 সালে পানামা পেপারস এবং 2021 সালে প্যান্ডোরা পেপারস প্রথমবারের মতো গোপন এই আর্থিক কাঠামো প্রকাশ্যে নিয়ে আসে। লাখ লাখ গোপন নথি বিশ্লেষণ করে দেখা যায় বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, রাজপরিবারের সদস্য এবং ধনকুবেরেরা নিজেদের দেশের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নানান কৌশলে অফশোর কোম্পানি এবং ট্রাস্টের মাধ্যমে বিদেশে সম্পদ পাচার করে। ট্যাক্স হেভেন আসলে কি, কিছু দেশ কেন ট্যাক্স হেভেন হতে চায় এবং ধনীরা কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশে টাকা জমায়, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বিশ্বের অনেক বড় বড় কোম্পানি এবং ধনী ব্যক্তিরা ব্যবসা, বিনিয়োগ বা সম্পদ পরিচালনার জন্য নিজেদের দেশের বাইরেও বিভিন্ন দেশে কোম্পানি নিবন্ধন করে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সম্পদ জমা রাখে। নিজের দেশের বাইরে গড়ে তোলা এ ধরনের আর্থিক কাঠামোকে সাধারণভাবে অফশোর কোম্পানি বলা হয়। তবে অফশোর মানেই ট্যাক্স হেভেন নয়। অনেক দেশ বিদেশি বিনিয়োগের সুযোগ দিলেও তাদের কর ব্যবস্থা এবং তথ্য প্রকাশের নিয়ম স্বাভাবিক থাকে। আর যেসব দেশ বা অঞ্চল বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিশেষ ধরনের কর সুবিধা, সহজ কোম্পানি নিবন্ধন এবং তুলনামূলক বেশি গোপনীয়তার সুযোগ দেয়, সেগুলোই মূলত ট্যাক্স হেভেন নামে পরিচিত। 19 শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও ডেলাওয়্যার কোম্পানি নিবন্ধনের নিয়ম সহজ করে এবং ব্যবসাবান্ধব কর ব্যবস্থা চালু করে। তাদের মূল উদ্দেশ্য ছিল নিবন্ধন ফি এবং কর থেকে অতিরিক্ত রাজস্ব আয় করা। এর ফলে বাইরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান সেখানে কোম্পানি খুলতে আগ্রহী হয়ে ওঠে। তখন থেকেই সহজ নিবন্ধন ব্যবস্থা এবং ব্যবসাবান্ধব আইন বিশ্বের অনেক ট্যাক্স হেভেনের অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়। বিংশ শতাব্দীর শুরুতে সুইজারল্যান্ড সহ কয়েকটি ইউরোপীয় দেশ বিদেশি সম্পদ আকর্ষণের জন্য শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা এবং কঠোর গোপনীয়তা নীতি গ্রহণ করে। সুইজারল্যান্ডে ব্যাংক গ্রাহকের তথ্য প্রকাশকে ফৌজদারি অপরাধে পরিণত করেছে। ফলে দেশটির ব্যাংকিং গোপনীয়তা বিশ্বের ধনীদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পায়। ফলে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ এবং সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অনেক ধনী ব্যক্তিরা সুইজারল্যান্ডে অর্থ রাখতে শুরু করে। পরবর্তী কয়েক দশকে আন্তর্জাতিক বাণিজ্য এবং ব্যাংকিং ব্যবস্থা দ্রুত বিস্তৃত হওয়ার সাথে সাথে কেম্যান দ্বীপপুঞ্জ, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, পানামা এবং বারমুডা সহ আরও কয়েকটি ছোট ছোট দেশ একই ধরনের কৌশল অবলম্বন করে। ফলে দেশগুলো বড় বড় শিল্প বা বিশাল অভ্যন্তরীণ বাজার গড়ে তোলার বদলে বিদেশি কোম্পানি নিবন্ধন, আর্থিক সেবা এবং আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে খুব সহজেই শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হয়। এভাবেই বিচ্ছিন্ন কিছু দ্বীপ কর সুবিধা দিয়ে ধীরে ধীরে বিশ্বের আর্থিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। বিশ্বের সকল দেশের অর্থনৈতিক সক্ষমতা সমান নয়। অনেক ছোট ছোট দ্বীপরাষ্ট্র বড় শিল্প খাত, বিশাল ভোক্তা বাজার কিংবা পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ না থাকায় প্রচলিত উপায়ে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে পারে না। তাই বিদেশি পুঁজি ও আন্তর্জাতিক কোম্পানিকে আকৃষ্ট করতে কিছু দেশ জিরো ট্যাক্স, সহজ কোম্পানি নিবন্ধন এবং ব্যবসাবান্ধব আইন চালু করেছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান সেখানে কোম্পানি নিবন্ধন করতে আগ্রহী হয়। বিদেশি প্রতিষ্ঠান নিবন্ধিত হলে সরকার শুধু কোম্পানি খোলার ফি বাবদ অনেক টাকা আয় করে। সেই সাথে লাইসেন্স, বার্ষিক নবায়ন, আদালত ও প্রশাসনিক সেবা, আর্থিক নিয়ন্ত্রণ এবং অন্যান্য সরকারি ফি থেকেও নিয়মিত রাজস্ব আসে। একই সঙ্গে আইনজীবী, হিসেবরক্ষক, ব্যাংকার, ট্রাস্ট ব্যবস্থাপক, কোম্পানি নিবন্ধনকারী প্রতিষ্ঠান এবং আর্থিক পরামর্শকদের নিয়ে একটি বড় সেবা খাত গড়ে ওঠে। অনেক ছোট দেশের অর্থনীতিতে এই আর্থিক সেবা খাতই গুরুত্বপূর্ণ আয়ের উৎসে পরিণত হয়েছে। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল বড় কারখানা বা বিশাল অবকাঠামো ছাড়াই একটি দেশ আন্তর্জাতিক অর্থপ্রবাহের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। বিদেশি কোম্পানি ও বিনিয়োগ যত বাড়তে থাকে, সরকারের রাজস্ব, কর্মসংস্থান এবং আর্থিক খাতের কার্যক্রমও
ততই বৃদ্ধি পায়। তাই অনেক ছোট অর্থনীতির দেশও নিজেদের ভৌগোলিক সীমাবদ্ধতাকে পুঁজি করে ট্যাক্স হেভেন হিসেবে গড়ে উঠতে চায়। সম্পদের প্রকৃত মালিকানা আড়াল করার সবচেয়ে প্রচলিত উপায়গুলোর একটি হল ছদ্মবেশী কোম্পানি এবং ট্রাস্ট গঠন করা। একইভাবে বিলাসবহুল বাড়ি, ইয়ট বা প্রমোত্তরি কিংবা বিভিন্ন ধরনের বিনিয়োগের প্রকৃত মালিকানা একজন ব্যক্তির হাতে থাকলেও কাগজে কলমে তার মালিক হিসেবে অন্য কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্টের নাম দেখানো হয়। ট্রাস্ট গঠন করলে আইনগতভাবে সম্পদের মালিকানা এবং ব্যবস্থাপনার দায়িত্ব সাধারণত ট্রাস্টির হাতে চলে যায়। এরপর ট্রাস্টের অধীনে একটি হোল্ডিং কোম্পানি তৈরি করা হয়। সেই কোম্পানি আবার অন্য দেশের এক বা একাধিক শেল কোম্পানির মালিক হতে পারে। শেষ পর্যন্ত বাড়ি, ইয়ট, শেয়ার বা অন্যান্য বিনিয়োগ এসব শেল কোম্পানির নামেই কেনা হয়। ফলে কোনো সম্পদের প্রকৃত মালিক খুঁজতে গেলে প্রথমে একটি কোম্পানি, তারপর আরেকটি কোম্পানি এবং সবশেষে একটি ট্রাস্টের কাছে পৌঁছাতে হয়। এই দীর্ঘ মালিকানার কাঠামো অনুসরণ করা অনেক সময় তদন্তকারী সংস্থার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। একজন ধনী ব্যক্তি বা বড় কোম্পানি চাইলেই নিজে নিজে বিভিন্ন দেশে কোম্পানি, ট্রাস্ট কিংবা ব্যাংক হিসেব খুলতে পারে না। এর পেছনে আইনজীবী, কর পরামর্শক, হিসাবরক্ষক, ব্যাংকার, ট্রাস্ট ব্যবস্থাপক, সম্পদ ব্যবস্থাপক এবং কোম্পানি গঠনকারী এজেন্টদের একটি বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজ করে। বিভিন্ন দেশে এই সেবা দেওয়ার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠানই রয়েছে, যাদের কাজই হল গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ট্যাক্স ফাঁকি দেওয়ার আইন ও আর্থিক কাঠামো খুঁজে বের করা। এমনকি এসব প্রতিষ্ঠান তাদের ধনী কাস্টমারদের জন্য ছদ্মবেশী কোম্পানি এবং ট্রাস্টগুলো বছরের পর বছর ধরে গোপনে পরিচালনাও করে দেয়। অফশোর কোম্পানির নথিপত্র সাধারণত জনসমক্ষে প্রকাশ করা হয় না। ফলে কোনো কোম্পানির পেছনে প্রকৃত মালিককে, তার অর্থ কোথা থেকে এসেছে কিংবা সেই অর্থ দিয়ে কী ধরনের সম্পদ কেনা হয়েছে, এইসব তথ্য সাধারণত বছরের পর বছর আড়ালেই থেকে যায়। সে কারণেই বিশ্বব্যাপী অফশোর অর্থব্যবস্থার প্রকৃত চিত্র জানাটা প্রায় অসম্ভব। 2016 সালে পানামা পেপারস নামে পরিচিত একটি অনুসন্ধান এই গোপন আর্থিক জগৎকে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। 2015 সালে জার্মানির একটি সংবাদপত্র পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার লাখ লাখ গোপন নথি প্রকাশ করে। পরবর্তীতে আন্তর্জাতিক অনুসন্ধান সাংবাদিকদের জোট আইসিআইজে বিশ্বের শতাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে মিলে প্রায় 1,15,00,000 নথি বিশ্লেষণ করে। সেই অনুসন্ধানে 2,14,000-এরও বেশি অফশোর প্রতিষ্ঠানের সঙ্গে রাজনীতিবিদ, ব্যবসায়ী, ধনী ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সংযুক্ত থাকার বিষয়টি উঠে আসে। সেই গোপন নথি প্রকাশের পর অনেক দেশে তদন্ত শুরু হয়, বহু শীর্ষ রাজনীতিবিদ পদত্যাগ করতে বাধ্য হন এবং বিভিন্ন দেশে অফশোর সম্পদের উপর নজরদারি আরও জোরদার করা হয়। পরবর্তীতে 2017 সালে প্যারাডাইস পেপারস নামে আরেকটি অনুসন্ধানে প্রায় 1,34,00,000 গোপন নথি উন্মুক্ত হয়। সবশেষে 2021 সালের প্যান্ডোরা পেপারস নামের আরেকটি গোপন নথিতে 14টি অফশোর সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় 1,19,00,000 নথি পাওয়া যায়। এসব বিশ্লেষণ করে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, ব্যবসায়ী, রাজপরিবারের সদস্য এবং ধনী ব্যক্তিরা তাদের সম্পদ পরিচালনায় নিয়মিত অফশোর কোম্পানি এবং ট্রাস্ট ব্যবহার করে থাকেন। ট্যাক্স হেভেনের বাইরে বিশ্বের শীর্ষ ধনীদের নগদ অর্থ বা সম্পদ জমানোর জনপ্রিয় গন্তব্য হল সুইস ব্যাংক। সুইস ব্যাংক বলতে কোনো একটি ব্যাংককে বোঝানো হয় না। সুইজারল্যান্ডের ব্যাংকিং নীতিমালার অধীনে পরিচালিত প্রায় 250টি ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সম্মিলিতভাবে সুইস ব্যাংক নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসাধু দুর্নীতিবাজ বিত্তশালীদের ট্যাক্স ফাঁকি দেওয়া অবৈধ সম্পদ জমা রাখার জন্য বিখ্যাত সুইস ব্যাংক সম্পর্কে আরও জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।